এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে প্রথম একজন ভারতীয় যাকে আমেরিকান আদালত ফাঁসির সাজা দিয়েছিল। তো সে কে, কেনই বা তাকে এই সাজা দেওয়া হয়েছিল সেটাই হচ্ছে আজকের সত্য ঘটনা। অন্ধ্রপ্রদেশের একজন ছেলে, একজন মেধাবী ছাত্র, একজন ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার। প্রথম তার শুরুটা হয়েছিল অন্ধ্রপ্রদেশের একটা ছোট্ট এরিয়াতে। সে একজন পুলিশের ছেলে, তবে সেই পুলিশ কর্মী জঙ্গিদের গুলিতে মারা গেছিল যখন সেই ছোট্ট ছেলেটার বয়স ছিল মাত্র 11 বছর। তারপর থেকেই তার বিধবা মা খুব কষ্ট করে নিজের ওই একমাত্র ছেলেকে বড় করেছিলেন। ছেলে পড়াশোনাতে খুব ভালো, বিভিন্ন ধরনের টেকনোলজিতে তার খুব মনোযোগ ছিল। হায়দ্রাবাদ থেকে 12 পাস করেছিল সে খুব ভালো নম্বর নিয়ে, টপার হয়েছিল। তারপরে সে জওয়াহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইনস্টিটিউটে স্কলারশিপ নিয়ে পড়তে শুরু করে। ছেলেটার নাম রঘুনন্দন চান্দামুরি। যখন তার 23 বছর বয়স, সে তখন একজন সফল ইঞ্জিনিয়ার। সে চেষ্টা করছিল কিভাবে বাইরে বিদেশে গিয়ে কাজ করা যায়। 2007 সালে সে পাশ করেছিল। তারপরে সে স্বদেশে কাজ না করে বিদেশে যেতে চাইছিল। আমেরিকার একটা খুব ভালো কোম্পানিতে বিশাল একটা অঙ্কের প্যাকেজ পেয়ে এগ্রিমেন্ট সাইন করে সে চলে গেছিল আমেরিকাতে। আমেরিকাতে সে প্রথমে একাই থাকতে শুরু করে। একটা ছোট্ট ব্যাগে মাত্র কয়েকখানা জামা কাপড়, দুটো বই, আর বইয়ের মধ্যে মায়ের একটা ফটো নিয়ে সে পাড়ি দিয়েছিল আমেরিকাতে। সেখানে গিয়ে সে শুরু করেছিল নিজের কর্মজীবন। এবার মায়ের মনে হয় যে বিদেশের মাটিতে ছেলে একা থাকছে, তো ছেলের একটা বিয়ে দেওয়া উচিত। তো তিনি বিভিন্ন রকম ম্যাট্রিমনি সাইটে ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন, ছেলেও খুঁজছিল। 2010 সালে বিজয়বাড়ার অনুপমা নামের একটা ঘরোয়া মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছিল রঘুনন্দনের। রঘুনন্দন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে গেছিল আমেরিকা। পেনসিলভেনিয়ার মার্কিস অ্যাপার্টমেন্ট নামের একটা অ্যাপার্টমেন্টে একটা বিলাসবহুল ফ্ল্যাট রেন্টে নিয়ে তারা দুজন সেখানে থেকে সংসার শুরু করেছিল। তারা যখন ওই অ্যাপার্টমেন্টে থাকছিল সেই সময় তাদের একজন নতুন প্রতিবেশী এসেছিল। প্রতিবেশী তারাও ইন্ডিয়ান। আরো একটা কথা বলে রাখি, ওই মার্কিস অ্যাপার্টমেন্টের বেশিরভাগ ফ্যামিলি ছিল ইন্ডিয়ান ফ্যামিলি। এবার বিভিন্ন ইন্ডিয়ান ফ্যামিলির মধ্যে পরস্পরদের সাথে সম্পর্ক তৈরি হতো, বন্ধুত্ব তৈরি হতো, তবে সবার সাথে সবার সম্পর্ক হতো না। বিশেষ করে হয়তো নিজের ভাষা, নিজের রাজ্যের লোকজন, তো এইভাবেই সম্পর্কগুলো তৈরি হতো। 2011 সালে ওই মার্কিস অ্যাপার্টমেন্টে আরো একটা ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি এসে থাকতে শুরু করেছিল। ফ্যামিলিটা ছিল ভেঙ্কট শিবা ভেন্না আর চেঞ্জুলতা কুন্নুরু, এই নামের দুজন হাজবেন্ড ওয়াইফ। তাদের ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ দুজনেই আমেরিকাতে কাজ করত। তারা দুজনেই সিভিল ইঞ্জিনিয়ার ছিল। এবার তাদের ব্যাপারে যদি আরেকটু আগে থেকে বলি, তারা 2009 সাল থেকে বিয়ে হয়েছিল তাদের। তবে তারা দুটো আলাদা আলাদা শহরে কাজ করত। স্ত্রী কাজ করত মুম্বাইতে আর হাজবেন্ড কাজ করত হায়দ্রাবাদে। দুজন চেষ্টা করলো যে কিভাবে বাইরে যাওয়া যায়। তো হাজবেন্ড আমেরিকাতে একটা খুব ভালো চাকরি পেয়ে যায়। আমেরিকাতে সে আসছিল, তো তার ওয়াইফ সেও ভিসা পায়। দুজন এসে সেখানে সংসার শুরু করেছিল একটা অন্য জায়গায়। স্ত্রীও সেখানে একটা খুব ভালো জব পেয়ে যায়। তারপরে তারা দুজনে ওই মার্কিস অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করে। তাদের দুজনের কিন্তু একদম ছোটবেলার স্কুল লাইফের প্রেম ছিল। তারপরে তারা একটা সফল বিবাহিত জীবন বা একটা
সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিল আমেরিকাতে এসে। দুজনেই যেহেতু ওয়ার্কিং, তাদের মেয়ে হয়েছিল। মেয়ের নাম রাখা হয়েছিল ভালোবেসে সানভি। এবার ওই সানভির দেখাশোনা কে করবে? কারণ স্বামী স্ত্রী দুজনেই কাজে যেতে হয়, তো বাচ্চাটার জন্য খুব প্রবলেম হচ্ছিল। তখন তারা নিজের মাকে অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে শিবার যে মা, তাকে ডেকে পাঠানো হয়। তিনি এসেছিলেন। তিনি একজন শিক্ষিকা ছিলেন। রিটায়ারমেন্টের পর তিনি বাড়িতেই ছিলেন। তিনি যেহেতু বিধবাও ছিলেন, তো তিনি চলে এসেছিলেন ছেলের ডাকে। ছেলে আর বৌমা দুজন চাকরিতে গেলে তিনি তাদের ছোট্ট 10 মাসের সন্তানের দেখাশোনা করছিলেন। এইভাবেই দুটো ফ্যামিলিতেই সব ঠিকঠাক চলছিল। 2012 সালের 22শে অক্টোবর দুপুরবেলায় 1টার সময় শিবা নিজের অফিস থেকে চলে এসেছিল লাঞ্চ করতে। সে মাঝে মধ্যেই লাঞ্চ করতে নিজের বাড়িতে আসতো। লাঞ্চ করতে এসে সে ডোর নক করেছিল, দেখেছিল যে দরজাটা খোলা রয়েছে। সে ভেতরে ঢুকেই সে ড্রয়িং রুমের দৃশ্য দেখে অবাক হয়ে যায়, চেঁচাতে শুরু করে। সে দেখেছিল তার মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। এবার সে নিজের 10 মাসের যে মেয়ে তাকে খুঁজছিল, কিন্তু কোথাও সানভিকে সে পায়নি। ইতিমধ্যেই সে পুলিশ টিমকে খবর দিয়েছে, নিজের স্ত্রীকে খবর দিয়েছে। সবাই চলে আসে। তারপরে শিবার চোখে পড়েছিল একই কথা লেখা 10খানা চিঠি পড়ে রয়েছে মেঝেতে মায়ের চারপাশে। সেটা সে পড়ে দেখেছিল। তাতে লেখা আছে, শিবা আর লতা, যেখান থেকে হোক তোমাদের বাচ্চাকে যদি ফিরে পেতে চাও তাহলে টাকার ব্যবস্থা করো, $50,000 জোগাড় করো। আর একটা অ্যাড্রেসও লেখা ছিল, সেখানে চলে এসো, তোমরা সুরক্ষিত বাচ্চা পেয়ে যাবে। সেই চিঠিটাতে এটাও লেখা ছিল যে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করো না, যদি পুলিশকে খবর দাও তাহলে কিন্তু বাচ্চা জীবিত অবস্থায় ফিরে পাবে না। কিন্তু যখন চিঠিটা পড়েছিল শিবা, তার আগেই সে পুলিশকে খবর দিয়ে ফেলেছিল। পুলিশ চলে আসে। পুলিশ বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠায় আর টেস্ট শুরু করে যে কি হয়েছে, বাচ্চাটা কোথায়। সব জায়গায় খোঁজাখুঁজির পর বাচ্চাটাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এদিকে বাচ্চার বাবা মা সঙ্গে কিছু প্রতিবেশী যাদের সাথে তাদের ক্লোজ রিলেশন ছিল, তারা খোঁজাখুঁজি করছিল। তো সানভিকে শিবা আর লতার সাথে রঘুনন্দনও খুঁজছিল, কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার পুলিশ যখন কিডন্যাপারদের চিঠিটা পড়ছিল, তখন দেখে যে যে ছোট বাচ্চাটা হারিয়ে গেছে। সানভি তার মা বাবাকে কিডন্যাপার শিবা আর লতা বলে সম্বোধন করছে। খুব কাছের লোকরা ছাড়া লতা আর শিবা বলে তাদেরকে ওই এলাকার কোনো লোকজন ডাকতো না, পুরো নাম বলে ডাকতো। সেই জন্য পুলিশ লতাকে আর শিবাকে বলে যে এই অ্যাপার্টমেন্টের আর কোন কোন ফ্যামিলির সাথে আপনাদের ক্লোজ রিলেশন রয়েছে, যারা আপনাদেরকে লতা আর শিবা বলে ডাকে। তো 4-5টা ফ্যামিলির ব্যাপারে লতা আর শিবা দুজনে ভাবনা চিন্তা করে বলেছিল, যার মধ্যে রঘুনন্দনের ফ্যামিলি বা রঘুনন্দনের নামটাও বলেছিল, কারণ রঘুনন্দন তাদেরকে লতা আর শিবা বলেই ডাকতো। এবার পুলিশের মনে হচ্ছিল যে রঘুনন্দনের কাছে বা অন্যান্য আর যে 4-5টা নাম বলেছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার আগে খবর নিতে হবে যে অন্যান্য সব ফ্যামিলিগুলো সব ঠিকঠাক আছে কিনা, তাদের কাজকর্ম কি, তাদের অভ্যেসগুলো কি ধরনের। সেই জন্য সবার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছিল। খোঁজ খবর নিতে গিয়ে পুলিশ জানতে পারে যে রঘুনন্দন যে রয়েছে সে কিন্তু মোটা টাকার একটা স্যালারি পেলেও তার জুয়ার নেশা রয়েছে, যার জন্য সে বেশিরভাগ সময় অনেক অনেক অঙ্কের টাকা জুয়া খেলতে গিয়ে হেরে যায়। তারপরে তাকে অভাবে দিন কাটাতে হয়। এই ব্যাপারটা রঘুনন্দনের খুব কাছের লোকজনের কাছেই পুলিশ টিম খবর পেয়েছিল। সেই জন্য বাকি যাদের নাম বলেছিল ওই ফ্যামিলিটা, তাদেরকে বাদ দিয়ে পুলিশ টার্গেট করছিল ওই রঘুনন্দনকে। রঘুনন্দনের জিজ্ঞাসাবাদটা প্রথম হবে বলেই পুলিশ টিম ঠিক করে। তারপরে রঘুনন্দনকে ডেকে পাঠানো হয়। রঘুনন্দনকে যখন জিজ্ঞেস করা হয়, তো শুরুতে সে খুব স্মার্টলি উত্তরগুলো দিচ্ছিল পুলিশের প্রশ্নের।
এবার পুলিশ বলে যে আপনার ফোন আর আপনার কার্ডগুলো একটু দিন, আমরা একটু তদন্ত করে দেখতে চাই। তখন সে নিজের ডান হাত দিয়ে সে কার্ড আর নিজের ফোনটা পুলিশকে দিতে যাচ্ছিল, এমন সময় পুলিশ তার আঙুলে একটা গভীর কাট মার্ক দেখে। তাকে জিজ্ঞেস করা হয় যে আঙুলে কাটলো কিভাবে। তখন রঘুনন্দন বলেছে যে কয়েকদিন আগে আমার নিজের গাড়ি পরিষ্কার করতে গিয়ে আঙুলটা কেটে গেছিল। পুলিশ তার উপর সন্দেহ করছিল, কিন্তু পুলিশ তাকে তখন কিচ্ছু বলেনি। পুলিশ গেছিল তার স্ত্রীর কাছে, অনুপমার কাছে জিজ্ঞাসাবাদের জন্য। অনুপমাকে দেখে পুলিশ বুঝতে পারে যে অনুপমা তখন প্রেগনেন্ট। অনুপমাকে জিজ্ঞেস করা হয় 22 তারিখে সকালবেলা থেকে সন্ধে পর্যন্ত তার যা যা মনে আছে, বিশেষ করে তার হাজবেন্ডের ব্যাপারে, সেগুলো বলতে। তো অনুপমার সাথে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে 22 অক্টোবর, যেদিন দুপুরবেলায় 1টার সময় শিবা জানতে পেরেছিল তার মাকে কেউ মার্ডার করে ফেলেছে, আর তার 10 মাসের শিশু কন্যা সন্তানকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। সেই 22 অক্টোবর রঘুনন্দন কিন্তু লাঞ্চ করতে নিজের বাড়িতে আসেনি। এদিকে তার অফিস থেকে জানা গেছিল সে লাঞ্চ করার জন্য অন্য দিনের থেকে একটু আগেই বেরিয়ে গেছিল। হাতের কাটমার্কের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয় রঘুনন্দনের স্ত্রীকে, রঘুনন্দনের স্ত্রী সে ব্যাপারে বলেছিল যে হাজবেন্ড যখন সকালবেলায় কাজে বেরিয়েছিল অফিস যাওয়ার জন্য, তখন কিন্তু তার হাতে কোনো কাটমার্ক ছিল না। তারপরে কিন্তু তাদের গাড়ি আর ধোয়া হয়নি। এবার এই দুটো প্রশ্নের যে তার স্ত্রী উত্তর দিয়েছিল, তখন পুলিশের সন্দেহ হয়েছিল রঘুনন্দন এই ব্যাপারটার সাথে নিশ্চয় কোথাও না কোথাও জড়িয়ে আছে। সারা রাত ধরে কিন্তু কড়াভাবে জিজ্ঞাসাবাদ চলছিল রঘুনন্দনের। শেষ পর্যন্ত রঘুনন্দন হেরে যায় আমেরিকান পুলিশের কাছে। সব সত্যিটা বলে দিতে বাধ্য হয়েছিল। সে পুলিশের কাছে একটা পেপার আর পেন চেয়ে নিয়ে নিজের স্বীকারোক্তিটা লিখেছিল। এই ছোট্ট 10 মাসের শিশু সানভিকে সে কিডন্যাপ করেছে, আর সানভির যে ঠাকুমা সত্যবতী, তাকেও মার্ডার সে নিজে হাতে একটা কিচেন নাইফ দিয়ে করেছে। এবার পুলিশ তাড়াতাড়ি বলে যে তুমি কিডন্যাপ করেছো ঠিক আছে, যাকে মেরে ফেলেছো সেটাও এখন বাদ দাও, তবে সেই ছোট বাচ্চাটা কোথায় সেটা দাও, তাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। তখন সে ঝরঝর করে কাঁদতে শুরু করে। তারপর সে যে ব্যাপারটা বলেছিল সেটা হচ্ছে যে তার জুয়া খেলার অভ্যেস আছে, জুয়া খেলে, বড় বড় অঙ্কের টাকা সে হেরে যায়। ইদানিং সে বারবার হেরে যায়, তার খুব আর্থিক অনটনের মধ্যে দিয়ে কাটছে। ওই ঘটনা 22 তারিখ ঘটেছিল। 20 তারিখ ওই অ্যাপার্টমেন্টের অন্য একটা ইন্ডিয়ান বাচ্চার বার্থডেতে দুটো ফ্যামিলি আমন্ত্রিত ছিল। সেখানে গিয়ে রঘুনন্দন সানভির হাতে সোনার বালা আর গলায় একটা দামি চেন দেখেছিল। তখন রঘুনন্দনের মনে হয়েছিল যে সানভির মা আর বাবা দুজনেই যেহেতু জব করে, তাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছে যদি একটু টাকা সানভিকে কিডন্যাপ করে আদায় করে নেওয়া হয় তাহলে তার প্রবলেমগুলো অনেকটাই মিটে যাবে, আর তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ তাদের অনেক টাকা রয়েছে। সেই জন্য সেই ঘটনার আগের দিন সে 10টা ওই যে চিঠি, র্যানসাম চেয়ে যে চিঠিটা লেখা হয়েছিল, সেই রকম 10খানা প্রিন্ট আউট নিজ অফিসের কম্পিউটার থেকে বের করে সঙ্গে রেখেছিল। দুপুরবেলায় সে একটা কালো রঙের হুডি পরে নিয়েছিল, কালো চশমা পরে নিয়েছিল যাতে তাকে কেউ না চিনতে পারে, মুখে কালো মাস্কও লাগিয়েছিল। সোজা লাঞ্চ টাইমের একটু আগে অফিস থেকে বলে সে বেরিয়ে গেছিল, নিজেদের অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছেছিল। সে সোজা চলে গেছিল শিবা আর লতার ফ্ল্যাটে। নক করতেই শিবার মা ভেবেছিল শিবা লাঞ্চ করার জন্য এসেছে। তিনি দরজা খুলে দিয়েছিলেন। খোলার পরে তিনি দেখেছিলেন কেউ একজন এসেছে, তবে তিনি তাকে চিনতে পারেন। তার কোল থেকে ছোট্ট 10 মাসের নাতনিকে কেড়ে নেওয়া হয় কিচেন নাইফ দেখিয়ে। তিনি প্রথমটায় ভয় পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি যখন বুঝেছিলেন যে ওই কিডন্যাপার তার নাতনিকে বাড়ি থেকে নিয়ে চলে যাবে, তিনি পুরোপুরি সাহস জুগিয়ে ওই কিডন্যাপারের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। তখন
শিবা তাকে মেরে ফেলেছিল। গলায় এতটা গভীর আঘাত ছিল যে যে সামনের দিকের গলাতে ছুরি দিয়ে আঘাত করার পর সেই ছুরিটা পেছন দিকে মেরুদণ্ডের হাড়ের কাছ থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু শিবা জিজ্ঞাসাবাদে বলেছিল যে সে নাকি ইচ্ছা করে মারেনি, সেই ভদ্রমহিলা তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সময় তার হাতের কিচেন নাইফ ভদ্রমহিলার গলার এপার ওপার হয়ে যায়, যেটা পুলিশের বিশ্বাস হয়নি। পুলিশ মনে করেছিল এই ব্যাপারটা রঘুনন্দন নিজের ইচ্ছাতে ঘটিয়েছে। রঘুনন্দন আর সত্যবতী, ওই ছোট বাচ্চার ঠাকুমার সাথে রঘুনন্দনের যখন ধস্তাধস্তি চলছে, এই ব্যাপারটা দেখে ছোট্ট 10 মাসের সানভি চিৎকার করে কাঁদতে শুরু করে। ততক্ষণে কিন্তু সত্যবতী মারা গেছে। এবার রঘুনন্দন নিজের পকেট থেকে একটা রুমাল বের করে, যাতে বাচ্চাটা চিৎকার না করতে পারে, তার মুখের মধ্যে গুজে দেয়। আর তার সারা গায়ে একটা টাওয়েল জড়িয়ে এবার নিয়ে যাওয়ার পালা। তখন তার মনে হয় যে যদি এইভাবে বাচ্চাটাকে টাওয়েল জড়িয়ে নিয়ে যায় তাহলে হয়তো কেউ দেখে ফেলতেও পারে। সেই জন্য সে তাদের বাড়ি থেকেই একটা নীল রঙের সুটকেস বের করে, সেই সুটকেসে বাচ্চাটাকে রেখে দেয় বন্ধ করে। অন্যদিকে ওদের বাড়িতে যা যা সোনা গয়না টাকা পয়সা ইত্যাদি ছিল, এমনকি সেই মৃত মহিলা যাকে সে একটু আগেই মেরে ফেলেছিল তার হাত থেকে সোনার বালা গলার চেন সব খুলে নেয়। তারপরে ওই সুটকেস নিয়ে সে নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়, চলে যায় পাশের অ্যাপার্টমেন্টে। পাশের অ্যাপার্টমেন্টের বেসমেন্টে ছিল একটা জিম। সেই জিমের যে লকার, সেটা একটা অন্ধকার রুম, সেখানে সে চলে গেছিল। যাওয়ার পরে একটা কোণের দিকে বেঞ্চের তলায় সেই সুটকেসটা রেখে সেখান থেকে বেরিয়ে এসেছিল। ওয়াশরুমে গিয়ে সমস্ত জামা কাপড় ছেড়ে ফেলেছিল, একটা পলিথিনের মধ্যে সেগুলোকে প্যাক করে সেটাকে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তারপরে সোজা চলে গেছিল অফিসে। অফিসে 2 ঘন্টা কাজ করেছিল। 2 ঘন্টা কাজ করার পরে একটা দুধের বটল কিনে সোজা চলে এসেছিল যেখানে সেই বাচ্চাটাকে সে নাকি লুকিয়ে রেখে গেছে সেখানে। তারপরে সে সুটকেসটা খুলে দেখেছিল বাচ্চাটা আর বেঁচে নেই। সে কিন্তু এই পর্যন্ত নাকি ভেবেছিল ওই অবস্থায় বাচ্চাটা বেঁচে থাকবে, তবে বাচ্চাটা ওই সুটকেসের মধ্যে বন্ধ অবস্থায় মারা গেছিল। তারপরে দুধ তো খাওয়াতে সে পারেনি, কিন্তু জলের ছিটে দিয়ে সে দেখেছিল। তারপরে যখন সে দেখে যে বাচ্চাটা আর বেঁচে নেই, তখন আর করার কিচ্ছু নেই, সে ওইভাবেই সেটাকে ছেড়ে দিয়েছিল। তারপরে সে চলে এসেছিল নিজের ফ্ল্যাটে। এসে দেখে যে বাচ্চাটাকে খোঁজাখুঁজি চলছে। সে কিন্তু শুভচিন্তক হয়ে সেই বাচ্চার মা বাবার সাথে বাচ্চাটাকে খুঁজতে শুরু করে, কিন্তু পুলিশ সবটা জেনে ফেলেছিল। পরবর্তীকালে সেই ছোট্ট বাচ্চা সানভি, তার বডিটাও উদ্ধার করা হয়। একজন 62 বছর বয়সী বৃদ্ধা একজন 10 মাস বয়সী শিশুকে মেরে ফেলার অপরাধে পেনসিলভেনিয়া কোর্ট থেকে রঘুনন্দনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। একরকম বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলেই বলা হয়েছিল। তবে 2018 সালে পেনসিলভেনিয়া কোর্টের ওই যে আদেশ ছিল সেটার উপরে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ ওখানে ওইভাবে আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না বলেই বলা হয়েছে। এখনো সে সেখানকার জেলেই বন্ধ রয়েছে। মৃত্যুদণ্ডটা এখনো কার্যকরী হয়নি। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।